নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের বলবো আমরা যখন কোনো কোম্পানির শেয়ারে টাকা ইনভেস্ট করতে যাই তখন শেয়ারটির ফান্ডামেন্টাল অ্যানালাইজ করে থাকি এবং বিভিন্ন সময়ের রেশিওগুলো আমাদের দেখা প্রয়োজন হয়ে পড়ে। তাই আজকের ভিডিওতে এমনই দুটি রেশিও সম্বন্ধে বলবো। প্রথমটি হলো আরওসিই, অপরটি হলো বুক ভ্যালু। আরওসিইর পুরো কথা হলো রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। বন্ধুরা, ক্যাপিটাল এমপ্লয়েড কাকে বলে সেটা আমাদের জানা দরকার। মনে করো কোনো কোম্পানি বিজনেস শুরু করতে কোম্পানির প্রোমোটারের টাকা প্লাস শেয়ার হোল্ডারদের টাকা, মিউচুয়াল ফান্ড এবং ব্যাংক থেকে লোন নিয়ে যে টোটাল টাকা ব্যবসার কাজে ব্যবহার করা হয়, আর সেই টাকা কত দক্ষতার সাথে কোম্পানি কাজে লাগিয়ে প্রফিট জেনারেট করাটাকেই ক্যাপিটাল এমপ্লয়েড বলে। ক্যাপিটাল এমপ্লয়েডকে ভালোভাবে জানার জন্য একটি চায়ের দোকানের উদাহরণ দিয়ে বলি। মনে করো এটা একটা চায়ের দোকান। এবার দোকান করতে গিয়ে যেসব জিনিস খরচ হয়েছে তার বিবরণ আমরা দেখে নেব। চুলো, গ্লাস, বেঞ্চ, টেবিল এর পেছনে খরচ হয়েছে 40,000 টাকা। চা, চিনি, দুধ, বিস্কুট এর পেছনে খরচ হয়েছে 10,000 টাকা। ব্যাংক লোন নেওয়া হয়েছে 20,000 টাকা। বন্ধুদের কাছ থেকে ধার নেওয়া হয়েছে 5,000 টাকা। তাহলে মোট খরচ হয়েছে 75,000 টাকা। এই টোটাল 75,000 টাকাই হলো ক্যাপিটাল এমপ্লয়েড। ক্যাপিটাল এমপ্লয়েডের ফর্মুলা হলো টোটাল অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস। কোনো কোম্পানির টোটাল অ্যাসেট বলতে বোঝায় নগদ টাকা, ব্যাংক ব্যালেন্স, কোনো কোম্পানির শেয়ারে ইনভেস্টমেন্ট, এছাড়াও জমি, বিল্ডিং, মেশিন, ফার্নিচার, গাড়ি ইত্যাদি। এবার তোমাদের বলবো কারেন্ট লাইবিলিটিস কাকে বলে। লাইবিলিটিস কথার মানে হলো ধার নেওয়া টাকা। কোনো কোম্পানি তার ব্যবসার জন্য ব্যাংক লোন অথবা অন্য কোনো জায়গা থেকে লোন নিয়ে থাকে, যেটা নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত দিতে হয়, তাকেই লাইবিলিটিস বলে। এখানে তোমাদের একটা উদাহরণ দিয়ে বলবো। ধরো তুমি একটা দোকান খুলেছো, তুমি দোকানের মালপত্র কেনার জন্য ব্যাংক থেকে 5,000 টাকা লোন নিয়েছো। এই টাকা তোমাকে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাংকে শোধ করে দিতে হবে, তাকেই বলে লাইবিলিটিস। আরওসিইর ফর্মুলা হলো অপারেটিং প্রফিট ডিভাইডেড ক্যাপিটাল এমপ্লয়েড ইনটু 100। অপারেটিং প্রফিট, এবার আমরা জানবো অপারেটিং প্রফিট কাকে বলে। অপারেটিং প্রফিট বলতে কোনো কোম্পানির মূল ব্যবসা থেকে কত টাকা ইনকাম হচ্ছে সেটাকে বোঝায়। কোম্পানির ইনকাম থেকে কোম্পানির অপারেটিং কস্ট বাদ দিলে যেটা পড়ে থাকে তাকেই বলা হয় অপারেটিং প্রফিট। তোমাদের এখানে একটি উদাহরণ দিয়ে বলি। মনে করো এটা একটা গার্মেন্ট ফ্যাক্টরি। এই গার্মেন্ট ফ্যাক্টরিতে শার্ট তৈরি ও বিক্রি হয়। আমরা এখানে ধরে নেব কোম্পানি শার্ট বিক্রি করে মোট আয় করে 1 কোটি টাকা। এবার আমরা কোম্পানির অপারেটিং এক্সপেন্স দেখে নেব। কাপড় ও কাঁচামাল 40 লাখ টাকা, শ্রমিকের মজুরি 20 লাখ টাকা, বিদ্যুৎ ও জল খরচ 5 লাখ টাকা, ফ্যাক্টরি ভাড়া 10 লাখ টাকা, মেশিন মেনটেনেন্স 5 লাখ টাকা। তাহলে এখানে কোম্পানির টোটাল অপারেটিং কস্ট হলো 80 লাখ টাকা। আর এখানে অপারেটিং প্রফিট ইজুকাল টু সেলস ইনকাম মাইনাস অপারেটিং কস্ট। তাহলে এখানে কোম্পানি শার্ট বিক্রি করে মোট আয় করে 1 কোটি টাকা, আর অপারেটিং কস্ট হচ্ছে 80 লাখ টাকা। তাহলে 1 কোটি মাইনাস 80 লাখ ইজুকাল টু 20 লাখ টাকা। তাহলে কোম্পানির সব খরচ মেটানোর পর 20 লাখ টাকা হলো অপারেটিং প্রফিট। নন অপারেটিং প্রফিট, ওই একই গার্মেন্ট কোম্পানির উদাহরণ দিয়ে বলবো। মনে করো কোম্পানিটির কোনো শেয়ারে টাকা ইনভেস্ট করা আছে, সেখান থেকে ডিভিডেন্ড রূপে ইনকাম হচ্ছে, অথবা ব্যাংকে ক্যাশ রয়েছে সেখান থেকে ইন্টারেস্ট পাচ্ছে, এছাড়াও কোনো জায়গায় জমি কিংবা বিল্ডিং কিনে রাখা আছে সেখান থেকে রেন্ট রূপে কোম্পানির ইনকাম হচ্ছে। এটিকেই বলে নন অপারেটিং প্রফিট। আর যেটা কোম্পানি শার্ট বিক্রি করে ইনকাম হচ্ছিল সেটাকে বলে অপারেটিং প্রফিট। ইবিট, ইবিট কথার অর্থ হলো আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। কোনো কোম্পানির ব্যবসা থেকে যতটা লাভ হয়, লাভের আগে সুদ বা করের আগের আয়কে ইবিট বলে। ইবিটের ফর্মুলা হচ্ছে গ্রস প্রফিট মাইনাস অপারেটিং এক্সপেন্স। তোমাদের একটি উদাহরণ দিয়ে বলি। মনে করো এটা একটা বিস্কুট তৈরির কারখানা। এখানে আমরা ধরে নেব বিস্কুট বিক্রি করে মোট আয় হলো 10 লাখ টাকা। এবার আমরা কোম্পানির মোট খরচ কত সেটা দেখে নেব। কাঁচামাল, ময়দা, চিনি 5 লাখ টাকা, শ্রমিকের বেতন 2 লাখ টাকা, বিদ্যুৎ গ্যাস ভাড়া 1 লাখ টাকা। তাহলে কোম্পানির মোট খরচ হলো 8 লাখ টাকা। তাহলে ইবিট ইজুকাল টু গ্রস প্রফিট মাইনাস অপারেটিং এক্সপেন্স। তাহলে কোম্পানি বিস্কুট বিক্রি করে মোট আয় 10 লাখ টাকা, আর কোম্পানির মোট খরচ হলো 8 লাখ টাকা। 10 লাখ মাইনাস 8 লাখ ইজুকাল টু 2 লাখ টাকা। তাহলে ইবিট হচ্ছে 2 লাখ টাকা। এবার বন্ধুরা, কোনো কোম্পানির আরওসিই কিভাবে বার করতে হয় একটি রেস্টুরেন্টের উদাহরণ দিয়ে দেখব।
এখানে রেস্টুরেন্টের বাৎসরিক হিসাবে সব কিছু ক্যালকুলেশন করে বলবো। রেস্টুরেন্টের মোট বিক্রি 1,30,00,000 টাকা। খাবারের কাঁচামাল, স্টাফ বেতন, ভাড়া, বিদ্যুৎ খরচ বাদে রেস্টুরেন্টের অপারেটিং প্রফিট 60,00,000 টাকা। আমরা জানি ক্যাপিটাল এমপ্লয়েড ইজুকাল টু টোটাল অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস। তাহলে কিচেন ইকুইপমেন্ট, ফার্নিচার, ক্যাশ, স্টক সব মিলিয়ে রেস্টুরেন্টের টোটাল অ্যাসেট ধরে দিলাম 40,00,000 টাকা। সাপ্লাইয়ের কাছে পাওনা ও শর্ট টার্ম বিলস এসব কিছু নিয়ে রেস্টুরেন্টের কারেন্ট লাইবিলিটিস হচ্ছে 30,00,000 টাকা। তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড ইজুকাল টু 40,00,000 মাইনাস 30,00,000 ইজুকাল টু 10,00,000 টাকা। আমরা জানি ROCEর ফর্মুলা হলো অপারেটিং প্রফিট ডিভাইডেড ক্যাপিটাল এমপ্লয়েড ইন্টু 100। এখানে অপারেটিং প্রফিট হচ্ছে 60,00,000 আর ক্যাপিটাল এমপ্লয়েড হচ্ছে 10,00,000। তাহলে 60,00,000 ডিভাইডেড 10,00,000 ইজুকাল টু 16.66%। তাহলে এখানে অপারেটিং প্রফিট হচ্ছে 16.66%। অপর রেশিওটি হলো বুক ভ্যালু। বুক ভ্যালুকে আমরা কোনো কোম্পানির টোটাল নেটওয়ার্থ বলে থাকি। ধরুন কোনো কোম্পানি কাল যদি বন্ধ হয়ে যায় এবং সেই কোম্পানি যদি তার সমস্ত সম্পদ বিক্রি করে দেয় এবং সেই টাকা দিয়ে তার সমস্ত লোন পরিশোধ করার পর শেয়ার হোল্ডারদের জন্য যেটা অবশিষ্ট বাকি থাকে তাকেই বলা হয় বুক ভ্যালু। বুক ভ্যালুর ফর্মুলা হলো টোটাল অ্যাসেট মাইনাস টোটাল লাইবিলিটিস। এখানে একটা উদাহরণ দিয়ে বুঝবো। মনে করো এই লোকটির কাছে এত ধরনের অ্যাসেট রয়েছে, তার বিবরণ নিচে দেওয়া হলো। একটি বাড়ি আছে 60,00,000 টাকা, একটি গাড়ি আছে 8,00,000 টাকা, ব্যাংকে ক্যাশ আছে 5,00,000 টাকা। তাহলে টোটাল অ্যাসেট হচ্ছে 73,00,000 টাকা। লোকটির কাছে এত ধরনের লাইবিলিটিসও আছে, লাইবিলিটিসের বিবরণ নিচে দেওয়া হলো। হোম লোন আছে 10,00,000 টাকা, কার লোন 2,00,000 টাকা, টোটাল লাইবিলিটিস হচ্ছে 12,00,000 টাকা। তাহলে আমরা জানি বুক ভ্যালুর ফর্মুলা টোটাল অ্যাসেট মাইনাস টোটাল লাইবিলিটিস। তাহলে টোটাল অ্যাসেট হচ্ছে 73,00,000 টাকা আর টোটাল লাইবিলিটিস হচ্ছে 12,00,000 টাকা। তাহলে 73,00,000 মাইনাস 12,00,000 ইজুকাল টু 61,00,000। তাহলে এখানে বুক ভ্যালু হচ্ছে 61,00,000 টাকা। এবার এখানে বলি বুক ভ্যালুকে দুটি ভাগে ভাগ করা যায়। একটি হলো বুক ভ্যালু পার শেয়ার, অপরটি হলো প্রাইস টু বুক রেশিও। বুক ভ্যালু পার শেয়ারের ফর্মুলা হলো বুক ভ্যালু ডিভাইডেড টোটাল নাম্বার অফ শেয়ার। এবার আমরা বুক ভ্যালু পার শেয়ার বার করব। BBPS বার করার জন্য আমরা একটি কোম্পানির উদাহরণ দিয়ে বুঝব। ধরে নাও এটি একটি কোম্পানির টোটাল অ্যাসেটগুলি হলো জমি, ফ্যাক্টরি, মেশিন সব কিছু নিয়ে 60,000 কোটি টাকা, নগদ টাকা ব্যাংক ব্যালেন্স 10,000 কোটি টাকা, স্টক ও পাওনা টাকা 20,000 কোটি টাকা। তাহলে টোটাল লাইবিলিটিস হচ্ছে 90,000 কোটি টাকা। এবার দেখব কোম্পানির টোটাল লাইবিলিটিস। ব্যাংক লোন 20,000 কোটি টাকা ও অন্যান্য দেনা 10,000 কোটি টাকা। তাহলে টোটাল লাইবিলিটিস হচ্ছে 30,000 কোটি টাকা। তাহলে কোম্পানির টোটাল অ্যাসেট হচ্ছে 90,000 কোটি টাকা আর টোটাল লাইবিলিটিস হচ্ছে 30,000 কোটি টাকা। তাহলে বুক ভ্যালু হচ্ছে 90,000 মাইনাস 30,000 ইজুকাল টু 60,000 কোটি টাকা। এবার আমরা কোম্পানির বুক ভ্যালু পার শেয়ার বার করব। BBPS ইজুকাল টু বুক ভ্যালু ডিভাইডেড টোটাল নাম্বার অফ শেয়ার। এখানে আমরা কোম্পানির টোটাল নাম্বার অফ শেয়ার ধরে নেব 3,000। তাহলে BBPS ইজুকাল টু 60,000 ডিভাইডেড 3,000 ইজুকাল টু 20। তাহলে এখানে বুক ভ্যালু পার শেয়ার হলো 20। কোনো কোম্পানির ব্যালেন্স শিটে আমরা যে বুক ভ্যালু দেখতে পাই সেটা আসলে বুক ভ্যালু পার শেয়ার। এবার আমরা প্রাইস টু বুক রেশিও বার করব। PB রেশিওর ফর্মুলা হলো শেয়ার প্রাইস ডিভাইডেড BBPS। ধরে নিলাম ওই কোম্পানির শেয়ার প্রাইস হলো 200 আর বুক ভ্যালু পার শেয়ার আমরা বার করেছিলাম 20। তাহলে PB রেশিও হলো 200 ডিভাইডেড 20 ইজুকাল টু 10। তোমাদের আরেকটি কথা বলবো, অনেক কোম্পানির ব্যালেন্স শিটে দেখবে বুক ভ্যালু মাইনাস। এর মানে কি? এর মানে হলো কোনো কোম্পানির টোটাল যা অ্যাসেট রয়েছে তার থেকেও বেশি কোম্পানির কাছে লোন রয়েছে। কাল যদি কোম্পানি বন্ধ হয়ে যায় তাহলে কোম্পানি যেসব জায়গা থেকে লোন নিয়েছে তাদের আর টাকা ফেরত দিতে পারবে না। তাহলে ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।